পৃষ্ঠা 119। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 2 মার্কস 4। 1. মহাভারতের রচয়িতা কে? মহাভারতে কটি পর্ব আছে ও কি কি? মহাভারত রচনার পরিপ্রেক্ষিতটি বলো। মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের 18টি পর্ব, সেগুলি হল আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। কুরুক্ষেত্র যুদ্ধের আগে বেদব্যাস ধৃতরাষ্ট্রকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি কুরু পাণ্ডবদের কীর্তিকাহিনী রচনা করে জগতে প্রচার করবেন। অহং তু কীর্তি মেতেশাং কুরুনাং ভরতস্য ভ পাণ্ডবানাং চ সর্বেয়াং প্রথয়িষ্যামি মা শুচ। ব্র্যাকেটে ভীষ্ম পর্ব 2/13। তারপর কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির 26 বছর রাজত্ব করেছেন। যুধিষ্ঠিরের পর পরীক্ষিতের রাজত্বকাল। পরীক্ষিতের মৃত্যুর পরে এবং জন্মেজয়ের সর্পসত্রের কিছু আগে অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের পরে 60 বছর অতিক্রান্ত হয়ে গেলে বেদব্যাস 3 বছর ধরে মহাভারত রচনা করেছিলেন। ত্রিভিবর্ষৈ সদোত্থায় কৃষ্ণ দ্বৈপায়ন মুনি মহাভারতমাখ্যানং কৃতবাণী দম্ভুত্তম। ব্র্যাকেটে আদি পর্ব 62/52। 2. শতসাহস্রী সংহিতা কোন গ্রন্থকে বলা হয়? তার এই নামের কারণ কি? গ্রন্থটির কয়েকজন টিকাকারের নাম লেখো। মহাভারতকে শতসাহস্রী সংহিতা বলা হয়। শতসহস্র মানে 1 লক্ষ। মহাভারত 1 লক্ষ শ্লোকে রচিত বলে একে শতসাহস্রী সংহিতা বলা হয়। তবে বর্তমানে প্রাপ্ত মহাভারতে 1 লক্ষের বেশি শ্লোক পাওয়া যায়। এর কারণ হল পরবর্তীকালে মহাভারতে বিভিন্নভাবে বহু শ্লোকের অনুপ্রবেশ ঘটেছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন টিকাকার মহাভারতের মতো বিশাল কাব্যেরও টিকা রচনা করেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন হলেন দেববোধ, অর্জুন মিশ্র, নীলকণ্ঠ, হরিদাস, সিদ্ধান্ত বাগীশ প্রভৃতি। তাঁদের টিকা গ্রন্থগুলির নাম যথাক্রমে জ্ঞান দীপিকা, ভারতার্থ দীপিকা, ভারত ভাবদ্বীপ এবং ভারত কৌমুদী। 3. শ্রীমদ্ ভাগবত গীতা কি? মহাভারতের ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত অংশটি আলাদাভাবে শ্রীমদ্ ভাগবত গীতা বা সংক্ষেপে গীতা নামে পরিচিত। এতে 18টি অধ্যায় আছে এবং মোট শ্লোক সংখ্যা 700। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন দেখলেন তাঁর প্রতিপক্ষ রূপে দাঁড়িয়ে রয়েছেন তাঁরই আত্মীয় স্বজন। তাদের উপর তিনি অস্ত্র প্রয়োগ করতে পারবেন না। এই কথা বলে তিনি অস্ত্রত্যাগ করে অবসন্ন দেহে রথের উপরেই বসে পড়লেন।
তখন অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন তারই সংকলন হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। গ্রন্থটিতে জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ প্রভৃতি নাম দিয়ে বিভিন্ন অধ্যায়গুলিতে জীবনের সংকটময় মুহূর্তে গভীর প্রশ্ন ও সমস্যার উত্তর ও ব্যাখ্যা সন্নিবদ্ধ হয়েছে। উৎকৃষ্ট দার্শনিক তত্ত্ব সমন্বিত গ্রন্থ হিসেবে গীতা অতুলনীয়। বিশেষত সাংখ্য ও যোগ দর্শনের মহামূল্য বাণী এই গ্রন্থে ধরা রয়েছে। গীতার কর্মযোগ ভারতাত্মার মর্মবাণী। নিষ্কাম কর্মযোগের কথা গীতাই প্রথম প্রচার করেছে। অসংখ্য ভাষ্য, টিকা, ব্যাখ্যা, বিবৃতি গীতার প্রাধান্য ও মহত্বের প্রমাণ। শঙ্করাচার্য, রামানুজাচার্য প্রমুখ আচার্য গীতার সংস্কৃত টিকা রচনা করেছেন। আধুনিক কালের মনীষীরাও গীতার টিকা রচনা করেছেন। তাদের মধ্যে শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক প্রধান। পৃষ্ঠা 120। 4. মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি সংস্কৃত কাব্য ও নাটকের নাম বলো। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি সংস্কৃত কাব্য হল ভারবীর কিরাতার্জুনীয়, মাঘের শিশুপাল বধ, ক্ষেমেন্দ্রের ভরতমঞ্জরি, শ্রীহর্ষের নৈষদ চরিত প্রভৃতি। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত কয়েকটি সংস্কৃত নাটক হল ভাসের দূতবাক্য, দূত ঘটোৎকচ, মধ্যম ব্যয়োগ, উরুভঙ্গ, কর্ণভার এবং পঞ্চরাত্র। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, ভট্টনারায়ণের বেণী সংহার প্রভৃতি। 5. হরিবংশ কি? হরিবংশ হল মহাভারতের খিল বা সংযোজিত অংশ, অর্থাৎ সাপ্লিমেন্ট। এই গ্রন্থের 3টি পর্ব, হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব এবং ভবিষ্য পর্ব। মোট অধ্যায় সংখ্যা 318টি। মহাভারতের 18 পর্বে শ্রীকৃষ্ণের রাজনৈতিক জীবন বর্ণিত হয়েছে, কিন্তু হরিবংশে অন্যান্য কিছু রাজনৈতিক ঘটনার সাথে শ্রীকৃষ্ণের ব্রজলীলা, রুক্মিণী হরণ প্রভৃতি মাধুর্যময় জীবনের কথাও বর্ণিত হয়েছে। এছাড়াও এখানে রয়েছে সূর্যবংশের ইতিহাস, পুরুবংশের ইতিহাস, যদুবংশের ইতিহাস, বৃষ্ণি বংশ ও বভ্রু বংশের ইতিহাস। বহু উপাখ্যান হরিবংশে স্থান পেয়েছে, যেমন পৃথু ও মনুর কথা, ধুন্ধুমার, ত্রিশঙ্কু, সগর প্রভৃতির কথা। 6. মহাভারতে সামাজিক জীবনযাত্রার কি পরিচয় পাওয়া যায়? সংস্কৃতির দৃষ্টি থেকে রামায়ণের পরে মহাভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। মহাভারতের 18টি পর্বে এবং হরিবংশ নামক পরিশিষ্ট থেকে তখনকার সামাজিক জীবনযাত্রার এক বিস্তৃত চিত্র পাওয়া যায়। এখানে সংক্ষেপে তার কিছু বিবরণ দেওয়া যেতে পারে। বর্ণাশ্রম ব্যবস্থা। মহাভারতের সময় ভারতীয় সমাজ এক জটিল সমাজে পরিণত হয়েছিল। এমনিতে চতুর্বর্ণ ও চতুরাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রচলন থাকলেও পাশাপাশি এ সময় বহু সংকর বর্ণের অস্তিত্ব দেখা যায় এবং আশ্রম ব্যবস্থাও শিথিল হতে শুরু করে। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ এবং ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজ সহর্ষে করতেন।
ব্রাহ্মণ দ্রোণাচার্য ধনুর্বিদ্যার সবচেয়ে বড় আচার্য ছিলেন। ভীষ্ম ক্ষত্রিয় হয়েও তত্ত্বোপদেশে সর্বাগ্রগণ্য ছিলেন। সামাজিক বন্ধনের শৈথিল্য। মহাভারতের সময় সামাজিক বন্ধন আগের মতো কঠোর ছিল না। ভাই ভাইয়ের মধ্যে অসীম স্নেহ সমাপ্ত হয়ে গিয়েছিল। সামান্য জমির অংশও ছাড়তে রাজি ছিলেন না ভাইয়েরা। সমাজে ধর্মের স্থিতি ক্ষীণপ্রায় হতে চলেছিল। বিবাহ। সমাজে 8 প্রকার বিবাহ প্রচলিত ছিল। 8 প্রকার বিবাহ হল ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ। তবে রাজ পরিবারে গান্ধর্ব, রাক্ষস ও আসুর বিবাহ বেশ প্রচলিত ছিল। অর্জুনের সুভদ্রা হরণ, শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ, দুর্যোধনের কলিঙ্গ রাজকন্যা হরণ রাক্ষস বিবাহের উদাহরণ। মাদ্রীর বিবাহ আসুর বিবাহের উদাহরণ। আর দুষ্যন্ত শকুন্তলার বিবাহ গান্ধর্ব বিবাহের উদাহরণ। নীতিহীনতার প্রবণতা। মহাভারতে দুর্যোধন এক অন্যায়ের প্রতিমূর্তি। রাজবংশে বিবাদে দুর্নীতি চরমে উঠেছিল। লাক্ষাগৃহ নির্বাণ, অভিমন্যু বধে ছলনার আশ্রয়, কপট পাশা খেলা প্রভৃতি দুর্নীতি নিদর্শন উল্লেখযোগ্য। সামাজিক মূল্যবোধ। অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, প্রবঞ্চনা থাকলেও শেষ পর্যন্ত ধর্ম সংস্থাপনের জন্যই ধর্ম সংস্থাপনার্থায় মহাভারতের সব কর্মকাণ্ড। এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই ধর্ম হল রাজধর্ম, অর্থাৎ দুষ্টের দমন ও শিষ্টের পালন। 7. সমাজ জীবনে মহাভারতের প্রভাব লেখো। মহাভারত গ্রন্থ ভারতীয় মনীষার উৎকর্ষের এক চরম নিদর্শন। এর বিষয়বস্তুর গাম্ভীর্য, জটিল চরিত্র চিত্রণ, সমাজ দর্শন ভারতীয় জাতির কাছে এক চিরন্তন সাহিত্যের মর্যাদা লাভ করেছে। সুতরাং এখানে কোনো সন্দেহই থাকে না যে এই গ্রন্থ ভারতীয় সমাজ ও সাহিত্যকে যুগে যুগে প্রভাবিত করেছে। আমরা এখানে নিম্নরূপে সেই প্রভাবের কথা সংক্ষেপে আলোচনা করতে পারি। ভারতীয় সমাজে মহাভারতের প্রভাব। ভারতীয় সমাজে মহাভারতের প্রভাব অপরিসীম। যদিও সেই প্রাচীন সমাজই ধীরে ধীরে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে, তবুও মহাভারতের বিভিন্ন চরিত্রের গুণগুলি ভারতীয়গণ নিজেদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। ভীষ্মের আত্মত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, ভীমাদি পাণ্ডবদের জ্যেষ্ঠের প্রতি আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতা, বিদুরের ন্যায়পরায়ণতা এবং আরও বিভিন্ন নীতিগর্ভ কাহিনী, বীর গাথা ভারতীয় সমাজ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে। এইসব গাথা ও কাহিনী যেমন ভারতবাসীর নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয়েছে, তেমনি সেগুলিকে উপজীব্য করে যে সাহিত্য সম্ভার গড়ে উঠেছে সেগুলিও অল্প বিস্তর একইভাবে ভারতীয় সমাজের ভিত্তিভূমি গড়ে তুলতে সাহায্য করেছে। স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রয়ী ন শ্রুতি গোচরা। এই শাস্ত্র বাক্যানুসারে যখন নারী, শূদ্র এবং দ্বিজাচার শূন্য ব্রাহ্মণরা বেদ পাঠে বঞ্চিত ছিল, তখন মহাভারত গ্রন্থখানি তাদের কাছে ছিল বেদস্বরূপ। ধর্মীয় বিধিনিষেধ অতিক্রম করে সর্বাধিকার প্রদান করেছিল মহাভারত। 8. ভারতীয় সাহিত্যে
মহাভারতের প্রভাবের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতীয় সাহিত্যেও মহাভারতের প্রভাব এক কথায় অপরিসীম। মূল আখ্যান ও অজস্র উপাখ্যানের ভাণ্ডারস্বরূপ মহাকাব্যটি অসংখ্য কবি ও লেখককে বিচিত্র উপাদান জুগিয়েছে এবং আজও জুগিয়ে চলেছে। মহাকবি ভাসের 13টি নাটকের মধ্যে 6টি ব্র্যাকেটে পঞ্চরাত্র, দূতবাক্য, দূত ঘটোৎকচ, মধ্যম ব্যয়, কর্ণভার, উরুভঙ্গ নাটকের উপাদান মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাকবি কালিদাসের বিক্রমোর্বশীয় ও অভিজ্ঞান শকুন্তলম নাটক, ভারবি রচিত কিরাতার্জুনীয় মহাকাব্য, মাঘের শিশুপাল বধ মহাকাব্য, কাশ্মীরি কবি ক্ষেমেন্দ্রের ভারতমঞ্জরি, শ্রীহর্ষের নৈষধ চরিত মহাকাব্য, ভট্টনারায়ণের বেণীসংহার ইত্যাদি প্রভৃতি। নব্য ভারতীয় ভাষাতে মহাভারতের প্রভাব পরিমাপ করা এক কথায় অসাধ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টিদ্বয়, গান্ধারীর আবেদন ও কর্ণকুন্তী সংবাদের পটভূমি মহাভারতকেই আশ্রয় করে রচিত হয়েছে। পৃষ্ঠা 121। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য ও বিজয় শর্মিষ্ঠা নাটক, হেমচন্দ্রের বৃত্ত সংহার কাব্য, গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব বিজয়, পাণ্ডবের অজ্ঞাতবাস, জনা প্রভৃতি নাটক, নবীনচন্দ্র সেনের রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, মহাকাব্যত্রয় প্রভৃতি উল্লেখযোগ্য। 9. মহাভারত সম্পর্কে লেখো। ভারতবংশীয় গণের মহাযুদ্ধের সুদীর্ঘ কাহিনীর কাব্যরূপ হল মহাভারত। একে শত সাহস্রী সংহিতা নামেও ডাকা হয়। কৌরব ও পাণ্ডবগণের বিরোধী এই কাব্যের মূল আখ্যান ভাগ। তবে এর ছত্রছায়ায় এসে মিলিত হয়েছে অজস্র কাহিনী, অজস্র উপাখ্যান, অসংখ্য উপদেশ ও অনুশাসন। মহাভারত মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 200 থেকে 350 খ্রিস্টাব্দের মধ্যে তার বর্তমান রূপ পরিগ্রহ করেছে। মহাভারতে 18টি পর্ব আছে। সেগুলি হল আদিসভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক এবং স্বর্গারোহণ। মহাভারতের একটি পরিশিষ্ট বা খিল অংশ আছে, তার নাম হরিবংশ। মহাভারতের শ্লোক সংখ্যা 1 লক্ষেরও বেশি। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভাগবত গীতা এক স্বতন্ত্র সাহিত্যের মর্যাদা লাভ করেছে। মহাভারত তার বিষয়বস্তুর গাম্ভীর্যে, জটিল চরিত্র চিত্রণে, সামাজিক দর্শন সম্ভারে ভারতবর্ষের মানুষের কাছে এক চিরন্তন সাহিত্যের মর্যাদা লাভ করেছে এবং ভারতীয় সমাজে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে। ভীষ্মের আত্মত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, দ্রৌপদীর তেজস্বিতা, বিদুরের ন্যায়পরায়ণতা প্রভৃতি ভারতবাসীর নৈতিক চরিত্র গঠনে সাহায্য করেছে। ভারতীয় সাহিত্যেও মহাভারতের প্রভাব অতুলনীয়। সংস্কৃত ভাষায় ভাসের পঞ্চরাত্র, দূতবাক্য, দূত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক প্রভৃতি, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, ভারবির কিরাতার্জুনীয়, মাঘের শিশুপাল বধ প্রভৃতি কাব্যনাটক রচিত হয়েছে। আধুনিক ভারতীয় ভাষাতেও মহাভারতের কাহিনী ও চরিত্রকে উপজীব্য করে সাহিত্য রচনা হয়েছে। এরকম কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদন ও কর্ণ কুন্তী সংবাদ, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য প্রভৃতি। 10. রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্য আলোচনা করো। রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে রচিত এ বিষয়ে আলোচনা আপাত অনুমান নির্ভর। তবে লোক প্রসিদ্ধি ও অধিকাংশ পণ্ডিতগণের মতে রামায়ণ গ্রন্থটি মহাভারতের পূর্ববর্তী। রামায়ণের পূর্বকালীন হওয়ার প্রমাণ হিসেবে কতকগুলি যুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. লোক প্রসিদ্ধি অনুসারে বাল্মীকি আদি কবি এবং রামায়ণ আদি কাব্য। কালিদাস তাঁর রঘুবংশে রামায়ণকে কবি প্রথম পদ্ধতি আখ্যায় ভূষিত করেছেন, সুতরাং রামায়ণ প্রথম মহাকাব্য। 2. ঐতিহ্য অনুসারে রামায়ণের নায়ক রাম ত্রেতা যুগের এবং রামায়ণ গ্রন্থে সেই যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে। অপরপক্ষে মহাভারতে শ্রীকৃষ্ণ দাপর যুগের এবং এই গ্রন্থে দাপর যুগের ইতিহাস বর্ণনা করা হয়েছে। এই হিসেবে রামায়ণ মহাভারতের পূর্ববর্তী হয়ে যায়। 3. মহাভারতের বন পর্বে রামোপাখ্যান বর্ণনা করা হয়েছে। এই ঘটনা বাল্মীকি প্রণীত রামায়ণের সুস্পষ্ট পরিচয় বহন করে। এছাড়াও মহাভারতে দ্রোণ পর্ব, শান্তি পর্ব ও হরিবংশে রামোপাখ্যানের উল্লেখ আছে। পক্ষান্তরে রামায়ণে মহাভারতের কোনো সংকেত নেই। এর দ্বারা রামায়ণকে অবশ্যই মহাভারতের পূর্ববর্তী বলতে হয়। 4. বাল্মীকি ঋষির নাম মহাভারতে একাধিকবার দেখা যায়। এর থেকে মহাভারতের পরবর্তীতাই প্রমাণিত হয়। 5. রামায়ণের ঘটনাবলী অরণ্যকেন্দ্রিক, অনাড়ম্বর ও সরল, কিন্তু মহাভারতের ঘটনাসমূহ অনেক বেশি জটিল। সেখানে নগর কেন্দ্রিক সভ্যতার ছাপ স্পষ্ট। অতএব মহাভারতের তুলনায় রামায়ণ প্রাচীন বলেই অনুমান করা হয়। 6. রামায়ণের ঘটনা পরম্পরার মধ্যে বরাবরই একটি অলৌকিকতার ছাপ আছে, যেমন বানর সৈন্য দ্বারা সেতুবন্ধন, দশানন রাবণের কল্পনা প্রভৃতি। পক্ষান্তরে মহাভারতের সমস্ত চরিত্রই মানুষ, সেখানে কোনো অসংযত কল্পনা নেই। এর থেকে মনে হয় যে মহাভারতের তুলনায় রামায়ণই পূর্বকালীন। সুতরাং উক্ত যুক্তিগুলির ভিত্তিতে মহাভারত অপেক্ষা রামায়ণকে পূর্ববর্তী বলে মনে করা হয়। অনুশীলনীর প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. মহাভারতের রচয়িতা কে? এটি কোন শ্রেণীর রচনা? মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এটি জাতীয় মহাকাব্য শ্রেণীর রচনা। 2. মহাভারতের কয়টি পর্ব? এর মূল রস কি? মহাভারতের 18টি পর্ব। এর মূল রস হল শান্তরস। 3. মহাভারতের পর্বগুলি কি কি? মহাভারতের পর্বগুলি হল আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্বমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক এবং স্বর্গারোহণ। 4. মহাভারতের অপর 4টি নাম উল্লেখ করো। মহাভারতের অপর 4টি নাম হল শত সাহস্রী সংহিতা, জয় মহাকাব্য, ভারত সংহিতা এবং পঞ্চম বেদ। পৃষ্ঠা 122। 5.
মহাভারতের শর্ট সংবাদ কি? প্রথমে দ্বৈপায়ন ব্যাস মহাভারত রচনা করে নিজের ছেলে শুককে পড়িয়েছিলেন। সঞ্জয়ও এই মহাভারত খুব সম্ভবত জেনেছিলেন। তারপর ব্যাস তার প্রিয় শিষ্য বৈশম্পায়নকে মহাভারত শুনিয়েছিলেন। নারদ ও অসিত দেবলও এই মহাভারত শুনেছিলেন। বৈশম্পায়ন জনমেজয়ের সর্পযজ্ঞে জনমেজয়কে পূর্বশ্রুত মহাভারত শোনান। এই সর্পযজ্ঞে লোমহর্ষণের পুত্র সৌতি এই কাহিনী শুনে সেটি আবার নিজেই প্রচার করেন। এটি মহাভারতের শর্ট সংবাদ। 6. ব্যাসকূট কি? ব্যাস রচিত গভীর অর্থযুক্ত শ্লোকাবলী। মহাভারতের লেখক গণেশের একটি শর্ত ছিল যে তিনি লেখার কাজে বিরাম গ্রহণ করবেন না। ব্যাসও শর্ত দেন গণেশ না বুঝে যেন না লেখেন। এমতাবস্থায় লেখক গণেশ যাতে সহজে বুঝতে না পারেন সেই জন্য ব্যাস এই শ্লোককূটগুলো রচনা করেছিলেন। গণেশও এগুলোর অর্থ বুঝতে দেরি করতেন, আর এই অবসরে ব্যাসও মনে মনে আরও শ্লোক রচনা করে ফেলতেন। 7. মহাভারতের আদি পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের আদি পর্বে চন্দ্রবংশ ও পাণ্ডবদের উৎপত্তির ইতিহাস বর্ণিত হয়েছে। বিচিত্র বীর্যের 2 ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্মান্ধ বলে পাণ্ডু হস্তিনাপুরের রাজা হলেন, কিন্তু পাণ্ডুর অকাল মৃত্যুতে ধৃতরাষ্ট্রই সিংহাসনে বসলেন। এবার জন্ম থেকেই কৌরবদের সঙ্গে পাণ্ডবদের বিরোধ চলতে লাগলো। ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন মামা শকুনির পরামর্শে পাণ্ডবদের বারণাবতে পাঠিয়ে যতুগৃহে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করলেও বিদুরের সহায়তায় তাঁরা বেঁচে যান। ছদ্মবেশে বিভিন্ন স্থান ঘুরে শেষে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন। যুধিষ্ঠির ভাইদের নিয়ে ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করে সেখানে সুখে রাজত্ব করতে থাকেন। 8. মহাভারতকে শত সহস্রী সংহিতা বলা হয় কেন? শত সহস্র ব্র্যাকেটে লক্ষ সমাহারকে বলে শত সহস্রী। মহাভারতে লক্ষ শ্লোকের সমাহার ঘটেছে বলে মহাভারতকে শত সহস্রী সংহিতা বলা হয়। 9. মহাভারতের সভা পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের সভা পর্বের বিষয়বস্তু হল এই পর্বের যুধিষ্ঠিরের ঐশ্বর্যে ঈর্ষাকাতর দুর্যোধন শকুনির সঙ্গে কপট পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করেন। সভা মধ্যে দ্রৌপদী লাঞ্ছিতা হলেন। আসলে যুধিষ্ঠির এই খেলায় দ্রৌপদীকেও পণ রেখেছিলেন। পাশা খেলার শর্ত অনুসারে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব 12 বছর বনবাসে রইলেন এবং 1 বছর অজ্ঞাতবাসে গেলেন। এই পর্বে জরাসন্ধ বধ, শিশুপাল বধেরও বর্ণনা আছে। 10. মহাভারতের বন পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের বন পর্বে রয়েছে পাণ্ডবদের বনবাস জীবনের কাহিনী। সেই সঙ্গে দ্বৈতবনে যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর অনুযোগ, অর্জুনের দিব্যাস্ত্র লাভের কাহিনীর বর্ণনাও পাওয়া যায়। বনবাসের শেষ বছর তারা বিরাট রাজের সভায় ছদ্মবেশে কাটান। 11. মহাভারতের কোন কোন পর্বে যুদ্ধ কাহিনী বর্ণিত হয়েছে? মহাভারতের ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব এবং শল্য পর্ব, এই 4 পর্বে যুদ্ধ কাহিনী বর্ণিত হয়েছে। 12. মহাভারতের বিরাট পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের বিরাট পর্বে রয়েছে পাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের কাহিনী,
কৌরবরা বিরাট রাজের গোধন হরণ করেন, কিন্তু ছদ্মবেশী অর্জুন এককভাবেই যুদ্ধ করে কৌরবদের পরাজিত করেন। এতে পাণ্ডবদের পরিচয় প্রকাশিত হয়। শেষে বিরাট রাজের কন্যা উত্তরার সঙ্গে অর্জুন পুত্র অভিমন্যুর বিয়ে হয়। কীচক বধ এই পর্বের উল্লেখযোগ্য একটি ঘটনা। 13. মহাভারতের উদ্যোগ পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের উদ্যোগ পর্বের বিষয়বস্তু হল পাণ্ডবদের দূত হয়ে শ্রীকৃষ্ণ কৌরব সভায় এসেছেন, কিন্তু দৌত্য ব্যর্থ হল। ফলত কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি বা উদ্যোগী হল এই পর্বের মূল বিষয়। উভয় পক্ষই সৈন্য ও সহায় সংগ্রহ করে নির্দিষ্ট দিনে কুরুক্ষেত্র প্রান্তরে সমবেত হয়েছেন। কৌরব পক্ষে ভীষ্মকে সেনাপতিরূপে বরণ করা হল। 14. মহাভারতের ভীষ্ম পর্বের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। মহাভারতের ভীষ্ম পর্বের বিষয়বস্তু হল কুরুক্ষেত্র যুদ্ধ শুরুই হল কৌরব পক্ষে ভীষ্মের সেনাপতিত্বে। এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রাক্কালে অর্জুন আত্মীয় স্বজনদের দেখে বিষণ্ণ হয়ে পড়লেন। এই সময় তাকে উদ্বুদ্ধ করতে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তা এক অভূতপূর্ব জীবন দর্শনের মন্ত্র। 10 দিন যুদ্ধের পর ভীষ্মের শরশয্যায় শয়ন। 15. মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রয়ী ন শ্রুতি গোচরা। এই উক্তি অনুসারে যখন নারী, শূদ্র এবং দ্বিজাচার শূন্য ব্রাহ্মণরা বেদ পাঠে বঞ্চিত ছিল, তখন মহাভারত গ্রন্থখানি তাদের কাছে ছিল বেদ স্বরূপ। ধর্মীয় বিধিনিষেধ অতিক্রম করে সর্বাধিকার প্রদান করেছিল মহাভারত, তাই একে পঞ্চম বেদ বলা হয়।